আজকের এই ক্লাসে বেসিক্যালি আমরা বীমা সম্পর্কে একটু আইডিয়া দিব। হ্যাঁ, এরপরে আমরা বীমা সম্পর্কে চেষ্টা করব হচ্ছে আর একটা দুইটা ক্লাসের মধ্য দিয়ে বীমাটা তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, যারা ক্লাস করবে তারা অবশ্যই বীমা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পাবা আসলে। বেসিক্যালি আমরা বীমা সম্পর্কে বলার আগে বীমার উৎপত্তি, ইতিহাস, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানা দরকার। হ্যাঁ, আমরা যদি ইতিহাসগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, শুধুমাত্র আহ ব্যবসায়ীরা তার নিজের প্রয়োজনে এই বীমাটা সৃষ্টি হচ্ছে। বীমার ইতালি থেকে, বেসিক্যালি ইতালি এর আদিভূমি হচ্ছে ইতালি বলে অনেকে মনে করেন আর কি। প্রথম যে বীমার যে কনসেপ্টটা, যে কোনো জিনিস যখন, বিশেষ করে শিল্প বিপ্লবের আগেই এই জিনিসটার আহ উৎপত্তি, হ্যাঁ, ইতালিতে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় বীমাটা। এবং বীমাটা কেন, বেসিক্যালি হচ্ছে লসটা কভার করার জন্য। কারণ আহ, আমরা জানি ভবিষ্যৎ মানেই হচ্ছে আনসার্টেইন। আনসার্টেইন, ভবিষ্যৎ মানেই হচ্ছে আনসার্টেইন, ফিউচার মানে হচ্ছে ফিউচার ইজ আনসার্টেইন। এই আনসার্টেনিটি বা অনিশ্চয়তাটাকে কিছুটা নিশ্চিত দেওয়ার জন্য, হ্যাঁ, এটা মানুষের জীবন হোক আর ব্যবসা হোক, এই জিনিসটা কিছুটা মিটিগেট করার জন্য, এই আনসার্টেনিটিটাকে কিছুটা কমানোর জন্য যে ব্যবস্থাটা বা যে গ্যাপটা, এটা হেল্প করে হচ্ছে বীমা। বেসিক্যালি এই অনিশ্চয়তাটা কিভাবে কাভার করবে, এই অনিশ্চয়তাটা কাভার করার যে বীমা মিডিওকার হিসেবে কাজ করে। একটা জাহাজ যখন তখন আহ, মানে এখনকার মতো আপডেট ছিল না বা এত যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। তখন জাহাজ যখন যাইতো, প্রায় সময় জাহাজ ডুবে যাইতো পুরা। একটা জাহাজ ডুবে যাওয়া মানে হচ্ছে কি, তার সম্পত্তি থেকে শুরু করে ফুল ইনভেস্টমেন্টে চলে যাওয়া। তখন একটা বিজনেসম্যান আর দাঁড়াতে পারতো না। এই সুযোগটাই বেসিক্যালি বীমা কোম্পানি বা যারা বীমা ইনিশিয়েটিভ করছিল তারাই নিছে। যে তারা তখন বলতেছে যে আপনার জাহাজ যাবে ঠিক আছে, আমি আপনাকে রিস্কটা নিব। আমি আপনাকে আপনার জাহাজ যদি কোনো দুর্ঘটনা হয়, দুর্ঘটনা যদি অ্যাকচুয়াল হয়, তাহলে আমি এর ক্ষতিপূরণ দেব। কিন্তু এর বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে, যেটা আমরা পড়বো, যেটা প্রিমিয়াম নামে পরিচিত। যে আমাকে অবশ্যই এর আগে একটা কন্ট্রাক্ট আসতে হবে, চুক্তি আসতে হবে, যে চুক্তিটার মাধ্যমে আমরা মিউচুয়ালি রাজি হব যে এর বিনিময়ে কিছু মূল্য দিবেন। এর বিনিময়ে কোনো ক্ষতিপূরণ হলে সবগুলো ক্ষতি আমি বহন করতে পারবো। এরপর এগুলো অনেক বেশি ক্লাসিফিকেশন আসছে, এটা ধরন আসছে। এভাবেই বেসিক্যালি বীমাটার উৎপত্তি আর কি। আমরা আজকে বীমার কিছু বিষয়, যে বিষয়গুলো আমরা বীমা পড়ার জন্য কাজে লাগবো, এই জিনিসগুলো একটু করে দেখবো। প্রথমে আর কি বীমা কি, বেসিক্যালি প্রথমে বলছি এটা হচ্ছে একটা লিখিত চুক্তি। প্রথম যে জিনিসটা হচ্ছে কি, প্রথম যে জিনিসটা বীমা, বীমা তো আমরা বললামই। বীমা যে জিনিসটা কি, যে বীমা বলতে কি বোঝায়, ওই জিনিসটা আমরা প্রথমেই বলছি। যে এখন এটা হচ্ছে একটা লিখিত চুক্তি। প্রথমে আসি, এটা হচ্ছে একটা লিখিত চুক্তি, এটা বলছি যে এটা হচ্ছে একটা আহ প্রথম কথা হচ্ছে এটা একটা লিখিত চুক্তি। ওকে, লিখিত চুক্তি। এবং এখানে দুই বা ততোধিক ব্যক্তি অবশ্যই জড়িত থাকতে হবে যারা ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হইতে পারবে। এবং এখানে একটা ব্যাপার থাকবে, একটা হচ্ছে প্রিমিয়াম। কারণ কোম্পানি বা ব্যক্তি বা যে রিস্ক নিবে আপনার হয়ে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার জীবনের যে রিস্ক নেবে, সে কেন নিবে, সে নির্দিষ্ট প্রিমিয়াম বা একটা নির্দিষ্ট টাকা নেবে। নির্দিষ্ট টাকা হোক, একটা নির্দিষ্ট বিনিময় মূল্য থাকবে। তার মানে হচ্ছে সবগুলো ঝুঁকি এবং বিপদের ভার বহন করবে। একে আমরা বলতেছি কি, বীমা বলতেছি। তার মানে হচ্ছে কি, বীমা হইতে হইলে কি করতে হবে, অবশ্যই একটা লিখিত চুক্তি থাকবে, দুটা পক্ষ জড়িত থাকে, আর প্রিমিয়াম থাকবে এবং ক্ষতিপূরণের নিশ্চয়তা থাকবে, যেখানে এককালীন অর্থ বা বিভিন্ন কিস্তিতে পরিশোধ করতে হইতে পারে। ওকে, তাহলে আমরা যদি সাম আপ করি, বীমা হচ্ছে এমন একটা লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা দাতার সম্ভাব্য ঝুঁকিগুলা বহন করবে। তার মানে বীমা কি, বীমা কি বলতে আমরা দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন একটা লিখিত চুক্তিতে যাবে, দুই বা ততোধিক ব্যক্তি যখন একটা লিখিত দুই বা ততোধিক ব্যক্তি যখন একটা লিখিত চুক্তিতে যাবে, যেটা একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, তার মানে হচ্ছে দুইটা পক্ষ চলে আসে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা, আহ, বীমা বীমা দাতা, বীমা গ্রহীতা, দুইটা পক্ষ আছে। এই দুইটা পক্ষ নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা দাতা বীমা গ্রহীতার থেকে প্রিমিয়াম নেওয়ার ফলে এই রিস্কটা সে বহন করবে, তখন আমরা এটাকে বীমা বলতেছি।
এরপর বীমার সাথে সাথে সে যে বলতেছে ঝুঁকি বহন করে, এই ঝুঁকিটা কি? ঝুঁকিটা আমরা অনেকভাবে বলার চেষ্টা করছি, ঝুঁকিটা কি আসলে, ঝুঁকিটা কি? এই যে আমি চকবাজারে থাকি, চকবাজার থেকে আমি জিসির মোড় যাই, তার মানে হচ্ছে ওইটাও একটা, যে আমি জিসি মোড় না পৌঁছানোর জন্য যে আনসার্টেনটি, এটাই বেসিক্যালি ঝুঁকি। ইভেন আমি কোথাও ইনভেস্ট করলাম, আমার জাহাজ একটা জাস্ট ইন্ডিয়া থেকে এটা আমেরিকা যাবে জাহাজটা, যে আমেরিকা যাইতে না পারার যে সম্ভাবনাটা, এটাই হচ্ছে ঝুঁকি। অথবা আমি একটা জায়গায় বিনিয়োগ করলাম, ওইখান থেকে আমার যে এক্সপেক্টেড ইনকাম ওইটা না পাওয়ার যে সম্ভাবনা, এটাই হচ্ছে ঝুঁকি। ঝুঁকি মানে হচ্ছে কি, এই এই বিমার মেইন জিনিসে হচ্ছে এই ঝুঁকিটা। বিমার মানে বিমা উৎপত্তি হয়েছে এই ঝুঁকি থেকে। তার মানে ঝুঁকিটা কি? কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় কম হওয়ার যে সম্ভাবনা বা না পাওয়ার সম্ভাবনা। সোজা কথা হচ্ছে, আমার যে আনসার্টেনিটি, এই আনসার্টেনিটি যখন আমরা মেজার করবো, এটাকে আমরা বলতেছি ঝুঁকি। তার মানে আর্থিক ঝুঁকি কি? ঝুঁকি তো যে কোনো জিনিস হইতে পারে, আমি পড়ে যাচ্ছি, এটাও ঝুঁকি। আবার যদি এটার সাথে টাকা রিলেটেড, কারণ বীমা কখন করব আমরা, যখন এইখানে একটা বিষয় থাকবে, এটা হচ্ছে আর্থিক ঝুঁকি। মানে যেখানে টাকা পয়সা খরচ হবে, কথা সোজা কথা হচ্ছে আমার ফিনান্সিয়াল লস হবে, আমার টাকা পয়সা লস হবে, সম্পদ লস হবে। যেমন কি, কোনো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে, তখন আর্থিক ঝুঁকি। তার মানে হচ্ছে ঝুঁকির একটা স্পেসিফিক টাইপ বলতেছে, মানে যে ঝুঁকিতে বেসিক্যালি আমার কতগুলো ঝুঁকি আছে। যেমন আমার মান সম্মান লস হইতে পারে, ওখানে তো আমার টাকা পয়সা নষ্ট হচ্ছে না, শুধু মান সম্মান যাচ্ছে। তার মানে আর্থিক ঝুঁকি মানে হচ্ছে, ধরো আমি এম, এ, যে ডিম নিয়ে যাচ্ছি, 100টা ডিম নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ডিমগুলো পড়ে গেলে আমার ডিম সবগুলো নষ্ট হচ্ছে। তার মানে হচ্ছে একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, 100টা ডিম চলে গেলে, একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, একটা ডিমের দাম 10 টাকা হয়, 100টা ডিম যদি পড়ে যায়, তাহলে আমার 1000 টাকা লস। এই যে আর্থিক লসটা, এটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। তার মানে হচ্ছে যে ঝুঁকিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে, ওইটাকে আমরা কি বলতেছি? আর্থিক ঝুঁকি বলতেছি। নির্দিষ্ট ঝুঁকি, তাহলে ঝুঁকির আরেকটা প্রকারভেদ হচ্ছে অনেকগুলো ঝুঁকি আমরা পড়ছি নিজ ফিন্যান্সে, বিশেষ করে আমরা অনেকগুলো ঝুঁকি পড়ছি। তাহলে কি, কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কারণে বা এর ফলাফল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অব্যাহত থাকলে, তাকে নির্দিষ্ট একটা স্পেসিফিক ঝুঁকি, ঠিক আছে? যেমন আমার আম, এই প্রতিষ্ঠানে আগুন লাগতে পারে, এইদিকে শুনেও না। ওকে, আমার আগুন লাগতে পারে, এটা একটা ঝুঁকি হইতে পারে। ওকে। এরপর হচ্ছে আমার বন্যার জাহাজটা পানিতে ডুবে যেতে পারে, এই একদম স্পেসিফিক, যে পানিতে ডুবার জন্য আমি শুধু করব। আমার আগুন লাগার জন্য করব, আমার পানিতে তারপর হচ্ছে যে কোনো জিনিস, আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি করতে পারি, বীমা করতে পারি। তাহলে একটা নির্দিষ্ট স্পেসিফিক কারণে যে ঝুঁকিগুলো করতে হয়, এটা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। বীমা চুক্তি কি? বেসিক্যালি, হ্যাঁ, বীমা চুক্তি এটা হচ্ছে অন্যতম অনুষঙ্গ। কিসের অনুষঙ্গ? আমরা একটা বীমা, আমরা যখন বীমাটা করব, প্রথম কাজ বলতেছি, আমরা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে থাকতে হবে এবং এদের মধ্যে একটা চুক্তি হইতে হবে, মাস্ট। কিসের বিনিময়ে? এই যে একটা বিনিময় মাধ্যম থাকে, এটা হচ্ছে প্রিমিয়াম, মানে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বীমা, দুইটা পক্ষ থাকে, বীমা দাতা এবং বীমা গ্রহীতা, যে চুক্তি সম্পাদিত হয় তাকে বীমা চুক্তি বলে। তার মানে হচ্ছে কি, দুইটা পক্ষ, যে বীমা দাতা এবং বীমা গ্রহীতা, তার মানে হচ্ছে বীমা দাতা ও বীমা গ্রহীতা, এই দুইজন যখন, বীমা গ্রহীতা কি দিবে? প্রিমিয়াম দিবে, প্রিমিয়াম। আর বীমা দাতা কি দিবে? এর বিনিময়ে সে রিস্ক গুলা বহন করবে, ঝুঁকি গুলা বহন করবে। তাহলে দুইজনের এখানে কিন্তু বিনিময় মূল্য আছে। এই যে একটা চুক্তি, একটা কন্ট্রাক্টে আমি ভাই প্রিমিয়াম দিব, আমি টাকা দিব, আপনি আমার রিস্কটা বহন করবেন। তার মানে দুইজনেই মিউচুয়াল একটা এরকম একটা কন্ট্রাক্টের মধ্যে দিয়ে চলে আসে, এই কন্ট্রাক্টটাকে আমরা আহ, বীমা চুক্তি বলতেছি। সাধারণ বীমা কর্পোরেশন একটা প্রতিষ্ঠান, সরকারি একটা প্রতিষ্ঠান, সোজা কথা হচ্ছে কিনা, বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেটা সরকারি ওরিয়েন্টেড, মানে বীমা করার জন্য সরকারি যে প্রতিষ্ঠান, এটা হচ্ছে এরপর হচ্ছে কি, সদিচ্ছাসের সম্পর্ক কি? সদিচ্ছাস, সদিচ্ছাস খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সদিচ্ছাস, চূড়ান্ত সদিচ্ছাস যেটা বলি, হ্যাঁ। সদিচ্ছাস, সদিচ্ছাস মানে হচ্ছে কি, একটা সম্পর্ক যেখানে দুইটা পক্ষ যেটা আছে, বিবাদ, দুইটা পক্ষের মধ্যে সবগুলো ইনফরমেশন তোমাকে একদম অ্যাকুরেট এবং প্রিসাইজ দিতে হবে। কারণ কি, বীমা মানেই হচ্ছে রিস্ক টেকিং, যে বীমা দাতা রিস্ক নিচ্ছে। ওকে। বীমা, এখানে বীমা দাতা তোমার রিস্ক নিচ্ছে। রিস্ক কি? এখন তোমার হাই ব্লাড প্রেশার আছে, তুমি বললা না, বীমা যে করতেছে তাকে বললা না,
তার মানে হচ্ছে কি, তখন এই ব্লাড প্রেশার থাকা এবং না থাকার মধ্যে অনেক ডিফারেন্স। একজন মানুষের রিক্স, কিছু ইন্ডিকেটর আছে যেগুলো থাকলে রিক্স থাকে। একজন মানুষের বয়স 65 হয়ে গেছে, তুমি বললা যে ওর বয়স হচ্ছে 60, তার মানে তখনও তোমার এই যে প্রিমিয়াম বলো, তোমার বীমার ধরন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, একটা কঠিন রোগ আছে, তোমার ক্যান্সার হয়েছে কিন্তু তুমি এটা গোপন করে গেছো, তুমি জীবন বীমা করার সময় বলো যে না নাই, তার মানে ক্যান্সার রোগী ওটা তো অনেক বেশি ভালনারেবল পজিশনে থাকে। তার মানে দুইটা পক্ষ। এবং তুমি যদি বলো যে এরপর বীমা দাতা যারা, মানে বীমা কোম্পানি যারা, অনেক সময় সে অনেক ইনফরমেশন লুকাতে পারে, ঠিক আছে, যে সে একটা টাকা দিবে বলতেছে, বাট ওটা আসলে মানে কিছু কন্ডিশনের মাঝখানে দিয়ে, যে কন্ডিশন গুলো হয়তো তাকে বলাই হয় না, ঠিক আছে। এরকম যদি হয়, এরকম যদি না হওয়ার জন্য বেসিক্যালি এই যে বললাম যে কিছু ইনফরমেশন, দুইটা পক্ষ যেটা থাকে, ওই দুইটা পক্ষ দুইটা পক্ষ একদম পরস্পর এমন ভাবে, একদম সঠিকভাবে তথ্য যখন দিবে তখন বলতে হয় চূড়ান্ত সদিশ্বাস বা সদিশ্বাস। মানে কেউ কোনো মিথ্যা তথ্য দিতে পারবে না। মানে বিমার অন্যতম একটা শর্ত হচ্ছে এটাই, যে কোনো পক্ষই, দুইটা পক্ষ, যে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষই তোমাকে, দুইটা পক্ষই তোমাকে বীমাদাতা এবং বীমা গ্রহীতা দুইটা পক্ষই যখন একদম অ্যাকুরেট এবং প্রিসাইজ এবং দুইজনই সঠিক তথ্য দিবে, তখন এটাকে বলতেছে বা বাধ্য, এটাকে বলতেছে সদিচ্ছাসের সম্পর্ক। মানে বীমাদাতা এবং বীমা গ্রহীতার মধ্যে অবশ্যই সদিচ্ছাসের সম্পর্ক থাকতে হবে। সদিচ্ছাসের সম্পর্কটা কি? দুইজনেই দুইজনকে সম্পূর্ণ সঠিক তথ্য প্রোভাইড করতে হবে। না হলে তোমার এই যে বীমা নিচ্ছ বা বীমার যে চুক্তি, চুক্তির একটা শর্ত হচ্ছে সদিচ্ছাস থাকতেই হবে। তুমি যা ইনফরমেশন দিবে অ্যাকুরেট হইতে হবে, না হলে বিমাটা, যে কোনো একটা পক্ষ যদি মিথ্যা তথ্য দেয় তাহলে বিমাটা তার রুলস অনুসারে কাজ করবে না, মানে সেই বিমা ওই যে বিমার যে দায় এটা দিতে বাধ্য থাকবে না। ওকে, আর্থিক ক্ষতিপূরণের নীতি তার মানে হচ্ছে কি, এগুলো আমরা নীতি পড়তেছি এখন। আর্থিক ক্ষতিপূরণ নীতি কি? মানে তোমার ক্ষতি হলে আর্থিক ক্ষতিপূরণের নীতি খুবই ইম্পর্টেন্ট নীতি। আর্থিক ক্ষতিপূরণ নীতি মানে হচ্ছে বীমা দাতা এবং বীমা গ্রহীতা যখন চুক্তি হবে, তখন চুক্তিতে উল্লেখ থাকবে তোমার এই গাড়িটা যদি নষ্ট হয়, যতটুক নষ্ট হবো আমি, ধর একটা 80 লক্ষ টাকার একটা গাড়ি, এটা চলার সময় দুইটা টায়ার নষ্ট হয়ে গেল, টায়ারের দাম একটা 5,000 টাকা হলে 10,000 টাকা, বিমা চুক্তিতে যদি লেখা থাকে তোমার যা ক্ষতি হয় আমি এটা দিতে বাধ্য থাকবো, মানে 10,000 টাকার ক্ষতি হয়েছে, তুমি অবশ্যই বীমা কোম্পানি তোমাকে 10,000 টাকা দিতে থাকবে। এটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ নীতি। ওইখানে যদি বলে যে না, যা ক্ষতি হবে তার 50% আমি বিয়ার করবো, তখন তোমাকে 5,000 টাকা দিবে। আবার বলতে আর্থিক ক্ষতিপূরণ নীতি হচ্ছে কি, যে চুক্তিতে যা লেখা থাকবে, যে অ্যামাউন্ট লেখা থাকবে বা যেভাবে লেখা থাকবে আর্থিকভাবে, ওই টাকাটা তোমাকে দিতে হবে, কাকে? বীমা কোম্পানিকে দিতে হবে। এটা দুইটা পক্ষে, ও যা প্রিমিয়াম যে সময় দেওয়া বা প্রতি মাসে যে প্রিমিয়াম দেওয়ার কথা থাকে তার প্রতি মাসে দিতে হবে, প্রতি বছরে যদি প্রিমিয়াম, এইখানে সোজা কথা হচ্ছে এই চুক্তি অনুসারে বা এই নীতি অনুসারে টাকার লেনদেনটা দুই পক্ষের মধ্যে, দুই পক্ষের মধ্যে টাকার যে লেনদেন এখন বা ভবিষ্যতে হবে, এটা যাতে অ্যাকুরেট থাকে, ঠিক আছে। সে যদি ক্ষতিপূরণ বলে যে না আমি 100% দিব, অবশ্যই 100% তখন ফিউচারে দিতে হবে। ও যদি বলে যে প্রিমিয়াম আমি প্রতি বছর দিব, একটা নির্দিষ্ট তারিখে দিব, ওই তারিখে দিতে হবে। তার মানে হচ্ছে এটা যদি দুই পক্ষকে মেনটেন করার যে নীতিটা, এটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ নীতি। ওকে, তার মানে প্রত্যক্ষ কারণের নীতি, প্রত্যক্ষ কারণ মানে হচ্ছে কি, যে যে নির্দিষ্ট এই নীতি অনুসারে কি, মানে তুমি যে জন্য বীমাটা করবা, ধরো তুমি দুর্ঘটনা বীমা বা আহ, একটা কি বীমা করছো, আগুন বীমা, মানে তোমার কোনো কারণে যদি এটা, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটার যদি আগুন ধরে, ওকে, ফায়ার ইন্স্যুরেন্স বলি, ফায়ার ইন্স্যুরেন্স করছো, ফায়ার লাগছে বা আগুন লাগছে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, যে তোমাকে অবশ্যই ইন্স্যুরেন্স বা ক্ষতিগ্রস্ত সবগুলো অ্যামাউন্ট দিতে হবে। এখন তোমার প্রতিষ্ঠান বন্যার পানি ঢুকে, তুমি আগুন বীমা করছো বা ফায়ার ইন্স্যুরেন্স করছো, কিন্তু তোমার প্রতিষ্ঠান বন্যার পানি ঢুকে নষ্ট হয়ে গেল। যদি বন্যার পানি ঢুকে নষ্ট হয়, বন্যার পানিতে নষ্ট হয়, তাহলে কখনোই আগুন বীমা করলে ও দিতে না দিনা। প্রত্যক্ষ কারণ নীতি মানে হচ্ছে যে কারণে তুমি বীমাটা করছো, বীমা করার সময় যে কারণটা লেখা আছে, ওই কারণ যদি হয় শুধুমাত্র
বীমা কোম্পানি সেই ওই সংশ্লিষ্ট কারণের জন্য টাকা দিতে বাধ্য থাকবে। এই যে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, এটাকে বলতে হয় প্রত্যক্ষ কারণের নীতি, স্পেসিফিক কারণ। আনুপাতিক অংশগ্রহণের নীতি, এটা কি? ধরো একটা বীমা কোম্পানি তোমার 80 লাখ টাকা, 80 লক্ষ টাকার একটা গাড়ি, 80 লক্ষ টাকার গাড়ি, গাড়ি হচ্ছে 80 লক্ষ টাকার, 80 লক্ষ টাকার একটা গাড়ি। এখন ওই গাড়িটা তুমি ধরো দুইটা কোম্পানির কাছে বীমা করছো। তোমার মনে হলো তুমি দুইটা কোম্পানির কাছে বীমা করে ফেলছো, গাড়ির বীমা, হ্যাঁ। তোমার গাড়িটা একটা বীমা হল করছো, যেটা কোনো কোনো যদি ধ্বংস হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, অথবা গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, যতটুকু অ্যাক্সিডেন্ট করবে, এই দুইটা কোম্পানি তোমাকে টাকা দিতে বাধ্য, ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এখন তুমি এখন গাড়িটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কিরকম? তোমার 10 লক্ষ টাকার একটা অ্যাক্সিডেন্টে 10 লক্ষ টাকার কাছাকাছি ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার গাড়িটা। এই আনুপাতিক নীতি বলতেছে এটা তুমি এই কোম্পানি থেকে 10 লাখ, দুই কোম্পানি থেকে 10 লাখ, মানে 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ তুমি পাবা না। আনুপাতিক নীতি বলতেছে তুমি ওর থেকে 5 লাখ, এর থেকে 5 লাখ টাকা পাবা। তার মানে তুমি আলটিমেটলি 10 লক্ষ টাকায় পাবা, বাট দুইটা কোম্পানি থেকে 5 লাখ 5 লাখ। তার মানে হচ্ছে যদি কোনো ক্ষতি হয়, বিমাকৃত অঙ্কের আনুপাতিক হারে ক্ষতিপূরণটা পাবা। যেরকম যদি সমান অনুপাতে করো তাহলে সমান পাবা, আর আনুপাতিক অনুসারে আনুপাতিক পাবা। মানে তুমি তোমার সাথে ওর সাথে যেরকম কন্ট্রাক্ট ওই অনুপাতে পাবা, কখনো বেশি পাবা না। তোমার যদি 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ হয়, তুমি দুইটা কোম্পানি থেকে, প্রতিটা কোম্পানি থেকে কখনো 10 লাখ 10 লাখ করে পাবা না। এটা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। আবার বলতেছি, আমি যদি এক লাইনে বলি, তুমি যদি তিনটা, চারটা, পাঁচটা কোম্পানির আন্ডারে একই অ্যাসেট, তুমি যদি একই একই অ্যাসেট বীমা করো, ওই অ্যাসেটটা বা ওই সম্পত্তিটা বা ওই ব্যক্তিটা যদি ক্ষতিগ্রস্ত হয়, যে অ্যামাউন্টটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই তিন চারটা কোম্পানির আন্ডারে করছে ওই অ্যামাউন্টটা ওরা ওরা ওই টাকাটাই দিবে, বাট আনুপাতিক হারে ওই টাকাটা সবাই মিলে ভাগ করে দিবে। ওকে। প্রিমিয়াম কি আমরা অলরেডি এটা জেনে গেছি। প্রিমিয়াম মানে কি? ওই যে ঝুঁকি বহন করবে, এর বিনিময়ে বীমা গ্রহীতা মানে হচ্ছে আমি, আমি কোম্পানিকে যে টাকাটা দেবো, সোজা কথা হচ্ছে এটা আমি বীমা কোম্পানিকে, বীমা কোম্পানিকে আমি যে টাকাটা দিব, কে দিব? বীমা গ্রহীতা। বীমা গ্রহীতা যে টাকাটা ওকে দিবে, এটাকে প্রিমিয়াম বলতে হবে, যে অর্থটা দিবে। স্থলাভিষিক্তকরণ নীতি আর একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট নীতি, অনেকগুলো নীতির মধ্যে স্থলাভিষিক্তকরণ নীতি। ওকে। এটা কি? এই যে স্থলাভিষিক্তকরণ নীতি, তোমার তোমার একটা গাড়ি, আহ, তোমার তোমার একটা শিপ শিপ ধরলাম আমি, একটা 5 কোটি টাকার শিপ। ওকে। এই এই শিপটা যখন তোমার ফুল, এটা হচ্ছে বিমাকৃত করছো, বিমাকৃত করার পরে শিপটা কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাঝপথে ডুবে গেল। ওকে। 5 কোটি টাকার শিপ মাঝপথে ডুবে গেল। এখন ডুবে যাওয়ার পরে তুমি, ও এই ডুবে যখন গেছে, এখানে ডুবে যখন গেছে, সমুদ্রে ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে এটা কি করছে? আমি 5 কোটি টাকা, আচ্ছা 5 কোটি টাকার শিপ, এখন তুমি বীমা কোম্পানির কাছে দাবি করছো, বীমা কোম্পানি তোমাকে 5 কোটি টাকা, বীমা কোম্পানি দিয়ে দিয়েছে, বীমা কোম্পানি তোমাকে 5 কোটি টাকা দিয়ে দিয়েছে। এখন কিন্তু বীমা কোম্পানি কি করছে? এই যে এটা, ধর একটা নদীতে ডুবে গেলে, সমুদ্রে না, আমি নদীতে ডুবে গেলে চিন্তা করি, ও নদী থেকে ডুবুরি অনেক কিছু দিয়ে এই শিপের একটা ভাঙা অংশ বা শিপের একটা অংশ, শিপের একটা অংশ সে উদ্ধার করছে। ওকে। শিপের একটা অংশ উদ্ধার করছে, ওর থেকে ভাঙা অংশ কোম্পানিটা উদ্ধার করে ফেলছে, শিপের অংশ। এখন ওই অংশটা মানে ভাঙা, যেটা একদম ভেঙে দুমড়ে মুচড়ে গেছে, ওটা সে একজন ব্যক্তিকে 1 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিল। সোজা কথা হচ্ছে এই ভাঙা যে অংশটা, এটার মালিকানা তখন আমার হাতে আর থাকবে না, এটা কে নিয়ে যাবে? এটার মালিক হয়ে যাবে, এটার মালিক হয়ে যাবে তখন কি? এই ভাঙা অংশটার মালিক হবে বীমা কোম্পানি। এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। মানে তোমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তোমার যদি এর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়,
সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি দিয়ে থাকে, অবশ্যই যে সম্পত্তি থাকবে এটার মালিক বীমা কোম্পানির নিকট হস্তান্তর করতে হবে, সোজা কথা। ধরো আমার আমার একটা গাড়ি, আবার বলতেছে আরেকটা এক্সাম্পল, আমার একটা গাড়ি, এটা হচ্ছে 80 লক্ষ টাকার একটা গাড়ি, আমি বিমা করছি একটা। এটা গাড়িটা একদম দুমড়ায় মুচ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম দুমড়ায় মুছে, কোনো কিছু অবশ্যই না, একদম খুব পুরা পুরা একটা জাস্ট দুমড়ায় মুছানো অবস্থায় গাড়িটা পড়ে আছে। আমি বিমা কাছে গেলাম যে ভাই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কি করছে, বিমার শর্ত এবং শর্ত অনুযায়ী তোমার ক্ষতিপূরণ দিয়ে দিছে। কে আমাকে ক্ষতিপূরণ দিয়ে দিছে, এই গাড়িটার ক্ষতিপূরণ বীমা কোম্পানি দিয়েছে। যে গাড়িটার যে অংশটা আছে, ওই অংশটার মালিক হয়ে যাবে, গাড়িটা যে ধুমরানো মুচড়ানো অবস্থা আছে ওটার মালিক হয়ে যাবে বীমা কোম্পানি। তার মানে স্থলাভিষিক্তকরণ নীতি বলতেছে, তুমি যদি কোনো কিছুর বীমা করো যেটা অ্যাক্সিডেন্টের কারণে সম্পূর্ণ ক্ষতিপূরণ তুমি যদি পেয়ে যাও, অ্যাক্সিডেন্টের পর অবশিষ্ট যে স্ক্র্যাপ অংশ থাকবে, যে অবশিষ্ট অংশ থাকবে, এটার মালিকানা হস্তান্তর হয়ে এটার মালিক বীমা কোম্পানি হয়ে যাবে। এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। বিশুদ্ধ ঝুঁকি কি? যে ঝুঁকিটা বিশুদ্ধ মানে হচ্ছে একদম নিশ্চিতভাবে ক্ষতি হবে, সোজা কথা হচ্ছে এটা, নিশ্চিতভাবে ক্ষতির সম্মুখীন হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে। যে যে ঝুঁকি হওয়ার সম্ভাবনা 100%, যেটা, যে ঘটনাটা সংঘটিত হওয়ার সম্ভাবনা 100%, বিশুদ্ধ ঝুঁকি। যেমন আমি যদি চিন্তা করি যে এখান থেকে আমি 1000 ডিম নিয়ে 1000 ডিম নিয়ে জেসিমোড় যাবো, ওকে। এখন যদি এরকম যদি ঘটনা হয় যে আমাকে এই ডিমগুলো মাস্ট পড়বেই, মানে এগুলো মাস্ট পড়বে, 100% হচ্ছে সম্ভাবনা হচ্ছে এই ডিমগুলা আমি মাথায় করে নিয়ে যাচ্ছে, এমন কোনো রাস্তায় এমন অবস্থা আছে বা বৃষ্টি বা অনেক কিছু, যে কোনো একটা ঘটনা আছে যেটার জন্য আমি কনফার্ম যদি বলতে পারি এই ডিমগুলো আমার মাথা থেকে পড়ে যাবেই। যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি 100% হয়, তখন তাকে, মানে যে ঝুঁকিটা হওয়ার সম্ভাবনা যে 100% হয়, তখন তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে। আর বার্ষিক ভিত্তি কি? বার্ষিক ভিত্তি, বার্ষিক ভিত্তি বার্ষিক ভিত্তি হচ্ছে প্রতি ইয়ারলি তুমি যে প্রিমিয়াম দাও, প্রতি বছর বা নির্দিষ্ট একটা সময় পরে যে অর্থ প্রদান করা হয়, এটাই হচ্ছে বার্ষিক ভিত্তি। আমরা ইনস্টলমেন্ট বলি আর কি, ইয়ারলি, ইয়ারলি যে ইনস্টলমেন্টটা, সোজা কথা, কিস্তি, কিস্তি যেটা বলি, সোজা কথা কিস্তি, কিস্তিটাই। হ্যাঁ, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেটা আমার সাথে কন্ট্যাক্ট হবে, অতটুকু সময় পর্যন্ত যদি আমি দিই, এটাকে বার্ষিক দিই। বীমাযোগ্য স্বার্থ, বীমাযোগ্য স্বার্থ কি? বীমাযোগ্য স্বার্থ হচ্ছে কি, যে তোমার সম্পদ এবং জীবনের উপর বীমা গ্রহীতা আর্থিক স্বার্থকে বীমাযোগ্য স্বার্থ বলা হয়। আবার বলতেছি, বীমাযোগ্য স্বার্থ কোনটা? বীমাযোগ্য স্বার্থ হচ্ছে কি, যেমন একটা শর্ত আছে, তুমি যদি ইন্স্যুরেন্স করার জন্য একটা শর্ত হচ্ছে কি বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। আবার বলতেছি, ইন্স্যুরেন্স করার জন্য বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। যেমন মেসির পায়ের ইন্স্যুরেন্স তুমি করতে পারবে না, পায়ের ইন্স্যুরেন্স বা বীমা তুমি করতে পারবে না। কারণ কি, এখানে তোমার স্বার্থ নাই। মেসির যদি পা নষ্ট হয়, এটা মেসি এফেক্টেড হবে, তুমি এফেক্টেড হবে না। তুমি এখন গেলা সদরঘাটে, গেলে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, তুমি বিমা কোম্পানি একটাকে ডেকে নিয়ে বললা যে এই জাহাজটার আমি ইন্স্যুরেন্স করবো, তুমি কি করতে পারবা? কারণ জাহাজটা তো তোমার না। বা জাহাজটা নষ্ট হলে তুমি কোনো ধরনের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো কারণে এফেক্টেড হবে না। বীমাযোগ্য স্বার্থ হচ্ছে এটাই, মানে বীমা করতে হলে অবশ্যই বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। তার মানে হচ্ছে আমি আমার সম্পত্তির বীমা করতে হবে, বা আমি কোনো কারণে কোনো একটা সম্পদ দ্বারা যে এফেক্টেড হয়, ওই সম্পত্তির বীমা আমি করতে পারবো। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হইতে পারে, ঠিক আছে। কিন্তু তুমি যদি, যেমন আমি মেসির পায়ের ইন্স্যুরেন্স মেসিকেই করতে হবে, ওকে, আমি ওটা করতে পারবো না। তারপরে বিমাযোগ্য স্বার্থ মানে হচ্ছে যেটা আমার ডিরেক্টলি আমি এফেক্টেড হবো, এটাই হচ্ছে বিমাযোগ্য স্বার্থ। জীবন বীমা কর্পোরেশন, বিশ্বস্ততা বীমা কি? মানে কোন একটা প্রতিষ্ঠান যে অসাধুতার দ্বারা সৃষ্ট ঝুঁকি থেকে পরিত্রাণের জন্য বিশ্বস্ততা বীমা বলা, মানে এটা একটা ধরনের বীমা, কারো দ্বারা আমি ফ্রড, মানে ক্ষতিগ্রস্ত হব এবং একটা বিপদ হবে, ওই বিপদ থেকে যদি পরিত্রাণের জন্য যে বীমাটা, এটা হচ্ছে বিশ্বস্ততা বীমা। অবিমাযোগ্য ঝুঁকি মানে কি? কিছু ঝুঁকি আছে যেগুলা আহ কি করা যায়, ইন্স্যুরেন্স করা যায় না, সোজা কথা, ইন্স্যুরেন্স করা যায় না। আবার মানে এগুলা ঠিক, আহ, তুমি মানে এটা ঘটলে তুমি কোনো কাভারেজ পাবা না। কাভারেজ বলতে হয় ইন্স্যুরেন্স পলিসি বা পেমেন্টটা কোনো পাবা না, মানে বীমার সুবিধা লাভ করা যায় না, সোজা কথা। এগুলো হচ্ছে অবিমাযোগ্য। কিছু কারণ আছে যেগুলা আহ সুবিধা পাওয়া যায় না, ওগুলো হচ্ছে বীমাযোগ্য সুবিধা, ওকে।
বিমা চুক্তিতে কোন দুইটা পক্ষ থাকে? একটা হচ্ছে বীমা দাতা আর একটা হচ্ছে বীমা গ্রহীতা, যে করে আর কোম্পানি, দুইটা পক্ষ থাকে। এগুলো কিছু কোয়েশ্চেন একটু দেখে দেখতে পারো এগুলা, একটু কমন কিছু কোয়েশ্চেন দিছি আমি এখানে। এরপর আমরা কয়েকটি সৃজনশীল কোয়েশ্চেন দেখব। কে পড়বা? মৌ কোথায় আছো মৌ? মৌ, কথা বলতে পারবা কে? হ্যাঁ, আমি পড়ি। হ্যাঁ পড়ো, সিদরাতুল মুনতাহা পড়ো। জনাব জমিরের একটি পোশাক তৈরির কারখানা আছে। তিনি তার প্রতিষ্ঠানটি 50 লক্ষ টাকার বীমা করেছিলেন। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং জনাব জমির বীমা দাবি পেশ করেন। বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। উদ্ধারকৃত সম্পত্তি বীমা কোম্পানি দাবি করায় জনাব জমি শুরুতে তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা প্রদানে বাধ্য হন। ওকে, বীমা কাকে একটু বলে? স্টপ করো। হ্যাঁ, আমি একটু আবার সবার জন্য বলতেছি কি, পোশাক কারখানা আছে তার, ওকে, 50 লক্ষ টাকা বীমা করছে, ঠিক আছে। গোটাই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, একদম পুরাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বীমা দামে পেশ করে বীমা কোম্পানি আবার সম্পূর্ণ এই 50 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়ে দিছে। এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সম্পত্তিটা কিন্তু জনাব জমির কিন্তু দিতে চাচ্ছে না, অস্বীকৃত জানাইছে। পরবর্তীতে তাকে টিকিয়ে দিতে হয়েছে। আবার বলতেছে সে 50 লক্ষ টাকার বীমা করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ক্ষতিগ্রস্তের যে অ্যামাউন্টটা সে সে পাই গেছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অংশটা পাই গেছে। এখন যে অংশে স্ক্র্যাপ অংশ আছে, যে সম্পত্তিটা বাজেয়াপ্ত মানে ক্ষতিগ্রস্ত, ওই সম্পত্তি কিন্তু দাবি করতেছে বীমা কোম্পানি, দাবি সে বলতেছে ভাই আমি দিব না। ঠিক আছে, আমরা যে কয়েকটা নীতি পড়ছি ওই নীতির মধ্যে এই প্রশ্নটা চলে আসছে। বীমা কাকে বলে আমরা পারবো না সবাই। বীমা কাকে বলে? বীমাকে পরম বিশ্বাসের চুক্তিকে বলা হয়, কেন এটাও আমরা আলোচনা করছি। চূড়ান্ত সদিচ্ছার যেটা বলছে পরম বিশ্বাস, মানে দুইটা পক্ষ, আমি চূড়ান্ত সদিচ্ছার বলছিলাম যে দুইটা পক্ষের মধ্যে যখন চূড়ান্ত বিশ্বাস, মানে হচ্ছে ওর ইনস এন্ড আউট, বিবার চুক্তি অনুযায়ী যে যে কথাগুলো দুইটা পক্ষের বলা, দুইজনকে একদম বিশ্বাসের সহিত অবশ্যই সবগুলা কথা বলতে হবে। যে যে ইনফরমেশন গুলো জানতে চায় শুধু বলতে হবে না, মানে অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে, এটাকে বলতেছে চূড়ান্ত সদিচ্ছাস। ওকে, বিমা কাকে বল? বিমা আমরা দেখতেছি একটা লিখিত চুক্তি যেখানে প্রিমিয়ামের বিনিময়ে তার, এটা আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ছি। চূড়ান্ত সদিচ্যাস, এই যে সব তথ্য এক অপরকে দিতে বাধ্য থাকবে, তাকে চূড়ান্ত সদিচ্যাস বলা হয় বা পরম বিশ্বাস বলা হয়। এটার অপর নাম হচ্ছে চূড়ান্ত সদিচ্যাস। 3 নম্বর প্রশ্নটা কি বলছে? উদ্দীপ উদ্দীপক ও উল্লেখিত সম্পত্তি হস্তান্তর কোন নীতির সাথে সামঞ্জস্য? কেউ বলতে পারবা কোন নীতির সাথে সামঞ্জস্য? স্থলাভিষিক্ততার নীতি। হ্যাঁ, ভেরি গুড, স্থলাভিষিক্তকরণ নীতি। ওকে, এটা স্থলাভিষিক্তকরণ নীতি। আমরা একটু দেখি, এটা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। ওকে, এটা আলোচনা করবে স্থলাভিষিক্ত, কারণ কি স্থলাভিষিক্তকরণ নীতি কিছুক্ষণ আমরা পড়ছি যে স্থলাভিষিক্তকরণ মানে তোমার কোনো, তুমি যদি কারো কাছে বীমা করো, তোমার ওই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ওই সম্পত্তি এবং গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন গাড়িটা যে ভাঙাচোরা অংশটা, তুমি বিমার টাকা পাই যাবা ঠিকই, কিন্তু ভাঙাচোরা অংশটার মালিক কোম্পানি হয়ে যাবে। এটা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। 4, সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরও জনাব জমিরের সম্পত্তি হস্তান্তর অস্বীকৃতির সিদ্ধান্ত কি সঠিক ছিল না ছিল না? কে বলতে পারবা? সঠিক সঠিক ছিল না ছিল না? ছিল না। ছিল না। তার মানে হচ্ছে এটা ছিল না, স্থলাভিষিক্ত নীতি অনুসারে এটা সঠিক ছিল না, এটা সঠিক ছিল না। ওকে, এরপর আরেকটা প্রশ্ন, কে পড়বা? যে কোনো একজন পড়ো। মিম, যে কোনো একজন, এনিওয়ান। কে পড়তে পারবা? হ্যাঁ পড়ো, যে হ্যান্ড রেজ করছো পড়ো, বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ মৌসুমী সঞ্জিতা পড়ো। আনমিউট করে নাই। আনমিউট করো, অথবা অন্য যে কোনো কেউ করো, আনমিউট করে পড়ো।
মুমিন সাহেব জীবনের সর্বস্ব দিয়ে একটি যাত্রীবাহী বাস ক্রয় করেন। তুমি না, তিনি অন্য কেউ পড়ুক বাসটি না। তুমি তো একটা পড়লে, অন্য কেউ পড়ো। কি? ইয়াসমিন, চেষ্টা। স্যার আমি বলতেছি। হ্যাঁ বলো, হ্যাঁ সঞ্জিতে বলো। মমিন সাহেব জীবনের সর্বস্ব দিয়ে একটি যাত্রীবাহী বাস ক্রয় করেন। তিনি হ্যাঁ। বাসটি ঢাকা গাজীপুর রোডে পরিচালনা করেন। একদিন বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বীমা কোম্পানির নিকট থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাওয়ায় মমিন সাহেব বড় রকমের ক্ষতি থেকে রক্ষা পেল, অন্যথায় তার পথে বসার উপক্রম হতো। ওকে, তাহলে কি সে একটা যাত্রীবাহী বাস, সে একটা যাত্রীবাহী বাস কিনছে। এই বাসটা কি বিভিন্ন রুটে চলাচল করছে, খাদে পরে বাসটা একদম পুরোটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, প্রয়োজনীয় ক্ষতিপূরণ চাইছে। আমরা আছি, কোন বীমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে? কেউ কি বলতে পারবা? আচ্ছা, প্রশ্নগুলো একটু পড়ি। বীমার কোন অপরিহার্য শর্তটি আর্থিক হইতে হবে? 2 নম্বর কোয়েশ্চেন, মমিন সাহেব কোন ধরনের বীমা করছিল? এই যে বীমা, সে যে টাকা পয়সা পাইছে, এটা কোন ধরনের বীমা করছে? 4 নাম্বার, মমিন সাহেবের জীবনে কোন বিশেষ গুরুত্বটি ভূমিকা পালন করছে? ওকে, প্রশ্নগুলো উত্তরগুলো আমরা একটু দেখি। কোন বীমা পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করে? কোন বীমা? জীবন বীমা। কারণ কি, একমাত্র পারিবারিক নিরাপত্তা মানে হচ্ছে মানুষ মানুষ যেখানে আসবে, আমরা এগুলো পরবর্তী ক্লাসে একটু পড়বো। মানুষ যেখানে আসবে ওখানেই হচ্ছে কি জীবন বীমা, মানুষ যেখানে আসবে ওখানেই হচ্ছে জীবন বীমা। ওকে, মানুষ যেখানে আসবে ওখানেই হচ্ছে কি জীবন বীমার কথাবার্তা আসবে। 2 কোয়েশ্চেন নাম্বার, জীবন বীমার অপরিহার্য শর্তটা আর্থিক হতে হবে, ব্যাখ্যা করো। মানে এটা কোন নীতি অনুসারে, একটা নীতি অনুসারে আমরা পড়ছি এটার নীতিটা। এটা কি বীমাযোগ্য স্বার্থ? মানে কোনটা আর্থিক হইতে হবে? বীমাযোগ্য স্বার্থ। মানে বীমাযোগ্য স্বার্থ কি? যে বীমাযোগ্য স্বার্থ হচ্ছে কি, মানে আমার স্বার্থ থাকতে হবে বীমাযোগ্য স্বার্থ, যে এটা solely আমার বীমাযোগ্য স্বার্থ, মানে স্বার্থ অবশ্যই থাকতে হবে। বীমাযোগ্য স্বার্থ মানে কি, আমি যেমন আমি মারা গেলে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হইতে হবে, অথবা আমার পা যদি চলে যায়, যেমন মেসি যদি ওর পায়ের বীমা করে, তার মানে ও কেন বীমা করবে? কারণ ওর পা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সে আর খেলতে পারবে না, টাকা ইনকাম করতে পারে, এটাই হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। তো মমিন সাহেব কোন ধরনের বীমা করছিল? এটা একটা গাড়ির বীমা, ওই যে মোটর গাড়ি বা যানবাহনের বীমা, এটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো। মোটর গাড়ি বা যানবাহন বীমা ও করছিল কি, যেহেতু যানবাহন নষ্ট হয়েছিল, মোটর গাড়ি বা যানবাহন বীমা করছিল। এরপর মমিন সাহেব মানে বিশেষ ভূমিকা পালন রেখেছিল কি তার জীবনের, এটা বেসিক্যালি ও আর্থিক নিরাপত্তা, যে তার টাকা পাইছিল যেহেতু ক্ষতিগ্রস্ত হলে আর্থিক নিরাপত্তার বিধানটি এখানে বিশেষ ভূমিকা রাখছে আর কি। এরপরে এগুলা ও ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলা নিয়ে আমরা পরবর্তী আহ, আমরা একটু সুইফটলি, আমাদের সময় কম, ওই জন্য আমরা একটু সুইফটলি যাচ্ছি। আহ এটা কেউ পড়ো, স্যার এনিওয়ান? বলবো। সানজিদা তুমি তো পড়তো, আর কেউ? মৌ কোথায়? মৌকে দেখছিলাম, ও চলে গেছে। অন্য কেউ? আচ্ছা, এটা আমি পড়ি, শেষ করতে হবে, ক্লাস শেষ করবো ওই জন্য। 30 লক্ষ টাকার বিমা বিমা করছে মিস তসলিমা তার ব্যক্তিগত গাড়ির জন্য 30 লক্ষ টাকা বীমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তসলিমা বীমা দাবি পেশ করার কিছুদিনের মধ্যে বীমা কোম্পানি দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করে। এদিকে ক্ষতিগ্রস্ত গাড়িটি কুমিল্লার একটা ব্যবসায়ী 20,000 টাকা দিয়ে কিনে নিছে। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ তসলিমা দাবি করেন এবং উক্ত টাকা দিতে অস্বীকৃত করেন। সোজা কথা হচ্ছে, এটা কি স্থলাভিষিক্তকরণের নীতি আর কি। যেহেতু 30 লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তো ক্ষতিপূরণ পাইছে, কিন্তু ক্ষতিপূরণ এখানে দেখা যাচ্ছে যে গাড়িটা যে বিক্রি, যে স্ক্র্যাপ গাড়িটা মানে ক্ষতিগ্রস্ত গাড়িটা বিক্রির টাকাটা তো ও পাবে না, এখানে সে দাবি করতেছে। তাহলে উদ্দীপক কোন নীতির আওতায় বীমা কোম্পানির কাছ থেকে অর্থ লাভ করেছেন? কোন নীতির আওতায় আসলে? প্রথমে সে 30 লক্ষ টাকা পাইছে, এটা কোন নীতি? 3 নম্বর কোয়েশ্চেন, যে সর্বশেষ যে দাবি পূরণ না করার যৌক্তিকতা কি? প্রশ্নটা একটু প্রথমটা, সে যে টাকা পাইছে এটা কোন ক্ষতিপূরণের নীতি? এটা আমরা 2টা নীতি পড়ছি, একটা অনেকগুলো নীতি পড়ছি, একটা নীতি হচ্ছে ক্ষতিপূরণ, মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত